আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। গতকাল পড়িয়েছি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র মুদ্রাস্ফীতি চ্যাপ্টার। মুদ্রাস্ফীতির কারণের মজুদ ও চোরাচালান পর্যন্ত পয়েন্ট পড়িয়েছিলাম। তারপর থেকে বলছি জনসংখ্যা বৃদ্ধির কারণেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। অনেক সময় দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়, আর চাহিদা বৃদ্ধির কারণে দেখা যায় যে উৎপাদন যদি সেই অনুপাতে বৃদ্ধি না পায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। এছাড়া মুদ্রাস্ফীতির কারণসমূহকে 4টি শ্রেণীতে বিভাজন করা যায়। একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত কারণ, ব্যয় বৃদ্ধিজনিত কারণ, আর মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, এবং বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার কারণেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। চাহিদা বৃদ্ধিজনিত কারণের মধ্যে যেমন অর্থের যোগান বৃদ্ধি পেলে বিভিন্ন খাতে সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, উদার ঋণ নীতি, জনসংখ্যা বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, এই প্রভৃতির কারণে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ব্যয় বৃদ্ধিজনিত কারণের মধ্যে আছে যেমন শ্রমিকের অসন্তোষের ফলে হরতাল ধর্মঘটের কারণে উৎপাদন হ্রাস পায়, বেতন ও মজুরি বৃদ্ধি, সরকারের পরোক্ষ কর বৃদ্ধির ফলে দামস্তর বৃদ্ধি পায়। দামস্তর বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন সেবামূলক দ্রব্যের মূল্য বৃদ্ধি, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি একক প্রতি দাম বৃদ্ধি, বাজারে একচেটিয়া মালিকানার প্রভাব সক্রিয় থাকলে পণ্যদ্রব্যের দাম বাড়বে। এভাবে ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা কারণেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থনীতিবিদ GM মিরডাল এবং পি স্টিটেন দক্ষিণ আমেরিকার কয়েকটি উন্নয়নশীল অর্থনীতি পর্যবেক্ষণ করে দেখেন যে এরূপ মুদ্রাস্ফীতির ধারণা দেন, এবং অর্থাৎ বাজার ব্যবস্থার কাঠামোগত যে দুর্বলতার কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় সেই সম্পর্কে ধারণা দেন। বাজারে মনোপলি ক্ষমতা সৃষ্টির মাধ্যমে বাজার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ, আর্থিক ব্যবস্থার দুর্বলতা, বেসরকারি ব্যাংকিং খাতের অতি মুনাফা লোভে সুদের হার বৃদ্ধি মাধ্যমে খরচ বৃদ্ধি, চোরাচালান, মজুতদার ও সিন্ডিকেটের ফলে বাজারে মুষ্টিমেয় লোকের নিকট জিম্মি হয়ে যায়। এসব কারণে পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা দেয়। যেমন গত বছর 2019 সালে পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের কারণে চোরাচালান বাজারে দেখা যায় যে পেঁয়াজ অনেক গুদামজাতকরণ করে রেখে দিয়েছিল। এভাবে বাজারে দেখা গেছে দ্রব্যমূল্যের ঘাটতি ছিল, অর্থাৎ যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান ছিল না থাকার কারণে মুদ্রার দ্রব্যমূল্য ক্রমাগত ঊর্ধ্বগতি হয়েছে, অর্থাৎ দামস্তর বৃদ্ধি পেয়েছে। দামস্তর বৃদ্ধি পাওয়া মানে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ক্রয় ক্ষমতা হ্রাস। এভাবে মুদ্রাস্ফীতি দেখা দেয় বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার কারণে। তারপর প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মুদ্রাস্ফীতি সৃষ্টিতে ভূমিকা রাখে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগও নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য নতুন নোট ছাপানো, এ সকল কারণে প্রয়োজনীয় পণ্যদ্রব্যের উৎপাদন ব্যাহত হয়, বাজারে যোগান সংকট দেখা দেয়, ফলে দ্রব্যের দামস্তর বেড়ে যায়। দামস্তর বেড়ে গেলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এখন প্রসারিত দৃষ্টিতে সামগ্রিক কারণে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত বা যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন চিত্রের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে। পায় না রাখতে, বুঝছো?
এবার দেখো, এ চিত্র হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর বি চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন ওয়াই এবং লম্বক্ষে প্রাইস লেভেল বা পি দাম স্তর দেখানো হয়েছে দুটি চিত্রেরই। আর এস হচ্ছে এগ্রিগেট সাপ্লাই কার্ভ অর্থাৎ সামগ্রিক যোগান রেখা। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদন ওয়াই, আর লম্বক্ষে প্রাইস লেভেল বা দাম স্তর, আর লম্বক্ষ বরাবর এস রেখাটি দুটি চিত্রেরই এগ্রিগেট সাপ্লাই কার্ভ বা সামগ্রিক যোগান রেখা। আর AD0 ও AD1 হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। এখানেও S2 আর S1 হচ্ছে সামগ্রিক যোগান রেখা, এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে সামগ্রিক যোগান স্থির, অর্থাৎ সামগ্রিক যোগান এই চিত্রে স্থির থেকে যদি দ্রব্যের দাম OP0 থেকে OP1-এ বৃদ্ধি পায়, তখন সামগ্রিক চাহিদাও AD0 থেকে AD1-এ বৃদ্ধি পেয়েছে। এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে দেখা যাচ্ছে চাহিদা যে কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। একটু আগে বলেছি, জনসংখ্যা বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, তারপর জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, আবার উদার ঋণ নীতির প্রভাব, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যয় বৃদ্ধি পায়। বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে দাম যখন OP0 তখন চাহিদার পরিমাণ হচ্ছে AD0। এখন দাম স্তর বৃদ্ধি পাওয়াতে কোনো কারণে চাহিদা বৃদ্ধিজনিত কারণে OP0 থেকে দাম স্তর OP1-এ বৃদ্ধি পাওয়াতে মুদ্রাস্ফীতির পরিমাণও, অর্থাৎ চাহিদা সামগ্রিক চাহিদা AD0 থেকে AD1-এ বৃদ্ধি পাওয়াতে দেখা গেছে যে এখানে চাহিদা বৃদ্ধি পেয়েছে, দাম তাই বৃদ্ধি পেয়েছে, কিন্তু যোগান স্থির। সামগ্রিক যোগান স্থির থাকাতে দ্রব্যের যোগান যেহেতু স্থির, তাই এখানে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। মুদ্রাস্ফীতির OP0 P1 এই পরিমাণ দাগ দিয়েছি, যেহেতু এইটুকু পরিমাণ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইভাবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কীভাবে? এখানে সামগ্রিক যোগান বা এগ্রিগেট সাপ্লাই কার্ভ অর্থাৎ সামগ্রিক চাহিদা স্থির, যোগান স্থির। এখানে চাহিদা স্থির, এখানে স্থির অর্থাৎ এডি বা এগ্রিগেট ডিমান্ড স্থির থেকে এখানে যোগান বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক যোগান রেখা ছিল আমাদের AS1 এই বিন্দুতে ভারসাম্য, তখন দাম ছিল OP0, এবং এখানে দেখা যাচ্ছে যে যোগানের পরিমাণ হ্রাস পাওয়ায়, অর্থাৎ যোগান হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়াতে S1 থেকে যোগান হ্রাস পেয়ে S1 থেকে S2 হলে তখন দেখা যায় যে চাহিদাও এখানে হ্রাস পায়, অর্থাৎ চাহিদা এখানে কমে যায় এই বিন্দু থেকে বি বিন্দুতে, তখন দাম বৃদ্ধি পায়। যেহেতু বাজারে যোগান হ্রাস পেয়েছে, দাম বৃদ্ধি পেয়ে OP1 হলে যোগানের এখানে মুদ্রাস্ফীতিও সৃষ্টি হয় P0 P1 পরিমাণ। তারপর বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করব। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশে প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। স্বাধীনতোত্তর বাংলাদেশের দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয়। 1969 থেকে 1970 সালের দ্রব্যমূল্য 100 টাকার ভিত্তিতে, অর্থাৎ আমরা যখন মুদ্রাস্ফীতি নির্ণয় করি দ্রব্যমূল্যকে 100 টাকার ভিত্তিতে ধরা হয়, ভিত্তিতে প্রায় প্রতিটি দ্রব্যের দাম 25 থেকে 30 গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের জনগণের দুঃখ দুর্দশা অবর্ণনীয়ভাবে বেড়েছে। 2007 সালে দেশে 3 বার বন্যা, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর এর আক্রমণ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি অতি দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে। অনেক সময় বড় মাপের অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে অতি মুনাফার লোভে পণ্যের কৃত্রিম যোগান সংকট ঘটিয়ে থাকে। এভাবে বাজারে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। ফেব্রুয়ারি মাসে 2016-17 অর্থ বছরের জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতির পরিমাণ 5.72%, যা ফেব্রুয়ারি 2019 সালে 5.47% হয়েছিল। তবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এর সমাধান, খাদ্য উৎপাদন পরিস্থিতির উন্নয়ন এবং বিশ্ব বাজারের উপর এটি অনেকাংশে নির্ভরশীল। মুদ্রাস্ফীতিটা বাংলাদেশের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি, উৎপাদন হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, খাদ্য সমস্যা, আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, উদার ঋণ নীতি, তারপর সামগ্রিক নিরাপত্তার আওতা বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ
মজুতদার ও চোরা কারবার, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণ আরও আছে। অতিরিক্ত পরোক্ষ কর, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, বেতন বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ। সরকার বাংলাদেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণসমূহ: অর্থের যোগান বৃদ্ধি, উৎপাদন হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি, উদার ঋণ নীতি, সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ, মজুতদার ও চোরা কারবার, ব্যবসায়ী সিন্ডিকেট, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, খাদ্য সমস্যা, অতিরিক্ত পরোক্ষ কর, সরকারি বেতন বৃদ্ধি, আর রপ্তানি বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, অস্থিতিশীল রাজনীতি, সরকারি ব্যয় বৃদ্ধি, ট্রেড ইউনিয়ন, সিন্ডিকেট বাণিজ্য, বাজার ব্যবস্থার তদারকি অভাব, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এখন এগুলো আলোচনা করছি। অর্থের যোগান বৃদ্ধি। বাংলাদেশের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। 1971 সালের 17 ডিসেম্বর দেশে অর্থের সরবরাহ ছিল 546.02 কোটি টাকা। 1975 সালের জুন মাসে অর্থের যোগানের পরিমাণ দাঁড়ায় 1,03,240 কোটি টাকা। মার্চ 2018 সময় এদেশে অর্থের যোগানের পরিমাণ M2 দাঁড়ায় 10,54,117 কোটি টাকা, যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। উৎপাদন হ্রাস, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি, স্বাধীনতা উত্তরকালে উৎপাদন ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, ব্যাপক দুর্নীতি প্রভৃতি কারণ দেশে দ্রব্যসামগ্রীর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে মোট প্রচলিত অর্থের তুলনায় দ্রব্যসামগ্রীর পরিমাণ কম হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। কারণ যেহেতু উৎপাদন কম হয়েছে, উৎপাদন কম হওয়ার অর্থ মানে হচ্ছে যোগান কম হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অল্প অর্থের দ্রব্যের পিছনে অধিক পরিমাণ অর্থ ধাবিত হয়। এর ফলে দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে উৎপাদন বাড়েনি, কিন্তু সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে দাম স্তর উৎপাদন বৃদ্ধি না পাওয়ার কারণে সামগ্রিক যোগান বৃদ্ধি পায় না, ফলে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। উৎপাদন ব্যয় বৃদ্ধি। জ্বালানি সহ উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে উৎপাদিত পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে এর অশুভ প্রভাব দেখা দেয়। খাদ্য সমস্যা। বাংলাদেশে প্রতি বছর প্রায় খাদ্য ঘাটতি দেখা দেয়, অর্থাৎ প্রতি বছর 15 থেকে 20 লক্ষ টন খাদ্যশস্য বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়। সরকারি ও বেসরকারি খাতে প্রতি বছর খাদ্য সমস্যা আমদানি পরিমাণ পূর্বে ছিল 15 থেকে 20 লক্ষ টন, এখন বর্তমানে সেটা প্রায় 25 লাখ মেট্রিক টন। জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে খাদ্য আমদানির পরিমাণও বৃদ্ধি পায়। খাদ্য আমদানির পরিমাণ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা যায়। খাদ্য সমস্যার কারণে আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি। বাংলাদেশে আমদানিজাত দ্রব্যের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ায় দেশে ওই সকল দ্রব্যের মূল্য স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করছে। উদার ঋণ নীতি। বাণিজ্যিক ব্যাংকের উদার ঋণ নীতির কারণেও আমাদের দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটা একটি অন্যতম প্রধান কারণ আমরা বলতে পারি। এছাড়া অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবেলা, ঘাটতি বাজেট পূরণ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে ক্রমান্বয়ে অধিক হারে ঋণ গ্রহণ করছে। অনুৎপাদনশীল খাতে অধিক ঋণ গ্রহণের ফলেও মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে। সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি। কত মিনিট হয়েছে? সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি। সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রতি বছর বৃদ্ধ, এসিডদগ্ধ মহিলা, শারীরিক ও অসচ্ছল
ফলে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ মহিলা, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রভৃতি শ্রেণীর জনগণকে বিশেষ ভাতা প্রদান করছে। এর ফলে অর্থ সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা যায়। আমদানি নিয়ন্ত্রণ, সংরক্ষণমূলক আমদানি নীতির কারণে আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় এদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে। মজুতদার ও চোরা কারবার, মজুতদারি ও চোরা কারবারিগণ সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে হীন স্বার্থে অর্থাৎ তাদের ছোটোখাটো স্বার্থের জন্য দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাময়িক সংকট সৃষ্টি করে। এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা দেয়। যেমন আমরা গত বছর দেখেছি যে চট্টগ্রামে গোডাউনে পেঁয়াজ পেয়েছে সরকার, মোবাইল কোর্টের মাধ্যমে পেঁয়াজ পেয়েছিল না, তখন পেঁয়াজ স্টকে জমা করে রেখেছে, সিমেন্টের বস্তার জায়গায় পেঁয়াজ ছিল, কিন্তু এতে দেখা গেছে যে বাজারে পেঁয়াজ সংকট। এভাবে সাময়িক সংকট সৃষ্টি করে মজুতদার ও চোরা কারবারিরা করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, বাংলাদেশে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অনুন্নয়ন ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, এটাও মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। অতিরিক্ত পরোক্ষ কর, বাংলাদেশে মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত পরোক্ষ কর। পরোক্ষ কর কাকে বলে গত ক্লাসে বলেছি, আবার বলে নেই। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয়, সেই কর যদি প্রাথমিক ভার নিজে বহন করলেও করের কিছু অংশ কোনো ভোক্তা বা ক্রেতার উপর চাপানো হয়, অপসারণ করা যায়, তাকে বলা হয় পরোক্ষ কর। দেশের মোট রাজস্বে প্রায় 80% পরোক্ষ কর হতে আসে, তাই পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা যায়। পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, বাংলাদেশের পরিবহন ও যাতায়াত ব্যবস্থা মোটেও উন্নত নয়, তাই প্রত্যন্ত অঞ্চলে সঠিক সময়ে দ্রব্য সামগ্রী পৌঁছানো সম্ভব হয় না, ফলে দেখা যায় যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এই পরিবহন ও যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে। বেতন বৃদ্ধি, স্বাধীনতার পর বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে আমাদের দেশের শ্রমিকদের বেতন বিভিন্ন সময় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু উৎপাদন সেই অনুপাতে বৃদ্ধি পায়নি, ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। রপ্তানি বৃদ্ধি, সাম্প্রতিক সময়ে এদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, এজন্য অভ্যন্তরীণ বাজারে দ্রব্যের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগের কারণেও মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। প্রতি বছর এদেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস লেগেই থাকে, ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, আর কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। যেহেতু যোগান বৃদ্ধি পাওয়া সম্ভব হয় না, তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিবেশ বজায় থাকায় বাংলাদেশে দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যাহত হয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। যেমন বর্তমানে সমস্ত বিশ্বেই করোনা ভাইরাসের জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে সব রাষ্ট্রেই। এভাবে দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য উৎপাদন যেহেতু হচ্ছে না, তখন উৎপাদন বৃদ্ধি না হওয়ার কারণে যোগান বৃদ্ধি পাবে না, যোগান বৃদ্ধি না পাওয়ার কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলেও সাপ্লাই তো দেওয়া সম্ভব না, উৎপাদন কম ব্যাহত হওয়ার কারণে পরে দ্রব্যমূল্য ক্রমাগত ঊর্ধ্বগতির সৃষ্টি হবে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছায়, দেখা যায় যে আমাদের দেশে বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দেওয়া সম্ভব হয় না এবং বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। তখন দেখা যায় যে উৎপাদন, ব্যবসা বাণিজ্যের চরম সংকট চলছে, এতে যোগান সংকট তৈরি হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। অস্থিতিশীল রাজনীতি, স্বাধীনতার 4 দশকের পর শেষ পর্যায়ে এসেও এদেশে রাজনৈতিক অঙ্গন স্থিতিশীল নয়, ধর্মঘট, হরতাল, অগ্নিসংযোগ এগুলো লেগেই আছে। এসব কারণে দেখা যাবে স্বজনপ্রীতি, সন্ত্রাস ইত্যাদি সুষ্ঠু বিনিয়োগ পরিপন্থী উপাদান সক্রিয় থাকায় মুদ্রাস্ফীতি দেখা যায়। সরকারি ব্যয় বৃদ্ধি, বর্তমানে বাংলাদেশ সরকারের রাজস্ব ও উন্নয়ন ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, বাজারে অর্থের যোগান অনেক বেড়ে গিয়েছে, সে তুলনায় দ্রব্যের যোগান বা উৎপাদন বাড়েনি, ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে। ট্রেড ইউনিয়ন, বাংলাদেশের যে কোনো কলকারখানার ট্রেড ইউনিয়ন বেশ শক্তিশালী। সর্বশেষ প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প এটি কার্যকর। তারা নানা অজুহাতে বেতন বৃদ্ধির দাবি তোলে, উৎপাদন কাজে অস্থিরতা অনিশ্চয়তা তৈরি করে ধ্বংসযজ্ঞ চালায়, বাধ্য হয়ে মালিক পক্ষ বেতন বৃদ্ধি করে, উৎপাদন খরচ বৃদ্ধি পায়, তখন দামস্তর বাড়ে। এখানে ট্রেড ইউনিয়ন বলতে কাকে বলে নেই। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকগণ তাদের স্থায়ী তাদের স্বার্থের জন্য মালিকের সাথে
দর কষাকষির মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে তাদের দাবি দেওয়া পূরণের জন্য একটা সংগঠন তৈরি করে থাকে, ওটাকেই বলা হয় ট্রেড ইউনিয়ন। সিন্ডিকেট বাণিজ্য, ব্যবসা বাণিজ্যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে, বাজারে দ্রব্যের দাম বৃদ্ধির মাধ্যমে অতি মুনাফা লুটে নেয়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বর্তমানে চালেরও তো দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চালেরও সিন্ডিকেট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। জীবনযাত্রার মান উন্নয়ন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে বা স্ব উদ্যোগে অনেক অবদান রাখছে। উৎপাদন আশানুরূপ না বাড়লেও মানুষের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির চাপ বিদ্যমান রয়েছে, তবে সরকারের সতর্ক মুদ্রানীতি ও নিয়ন্ত্রিত ঋণ সরবরাহ নীতির ফলে মুদ্রাস্ফীতি কিছুটা নিম্ন পর্যায়ে সীমিত রাখার চেষ্টা চলছে। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হলে এবং সরকারের নিরাপদ খাদ্য মজুত নীতি বিদ্যমান থাকলে মুদ্রাস্ফীতির তীব্রতা হ্রাস পাবে। তবে উদীয়মান অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি একেবারেই কমানো যাবে না। থ্যাঙ্কস অল।